সো আমি হাতে পেয়ে গেছি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024 এর। আজ আমরা সেই টেস্ট পেপার রিভিউর পাশাপাশি আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সমস্ত স্কুলের সমাধান করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে বাংলা ভার্সানে টোটাল 6টি সেট রয়েছে। প্রথম দিন আমরা প্রথম সেট অর্থাৎ AC28 এই সেটের সমাধান করব। এই মুহূর্তে আমি তোমাদের AC28 যে পেজটি রয়েছে সেই পেজটি ওপেন করেছি। দেখতে পাচ্ছ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। আজ তোমাদের প্রশ্নের শুধুমাত্র এমসিকিউর উত্তর বা এসিকিউর উত্তরগুলো বলে দিয়ে চলে যাচ্ছি না, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা অ্যানালাইসিস করব। ফাইনালে আমাদের অ্যাকচুয়ালি কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেগুলো আমরা জানবো এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তাছাড়া যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে অপশন এলিমিনেশন। 21টি এমসিকিউ সঠিক করতে হলে তোমাকে অপশন এলিমিনেশন করতে হবে, অর্থাৎ 4টা অপশনের মধ্যে কোন 3টি অপশন বাদ যাবে আর কোন অপশনটি একদম সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমাকে শিখতে হবে। সেই প্যাটার্ন ধরে তোমাকে কিন্তু এমসিকিউগুলো সঠিক করতে হবে। দেখো আমি একটার পর একটা প্রশ্নগুলো পড়ছি এবং কোনটা সঠিক উত্তর হবে এবং কেন সঠিক উত্তর হবে সেটাও তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তাই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার কম্পিউটার সম্পূর্ণ রেডি হয়ে যাবে, কথা দিচ্ছি। তো তোমাদের এমসিকিউ শুরু করার আগে আমি তোমাদেরকে একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করে দিই। তুমি প্রথমে 1 থেকে 5টি প্রশ্ন অর্থাৎ 1 2 3 4 5 5টি প্রশ্ন পাবে কিন্তু লজিক গেট থেকে। যারা ভাবছিল লজিক গেট থেকে এমসিকিউ কতগুলো করব, তো বলে রাখি যে লজিক গেটে তোমাকে 5টা এমসিকিউ কিন্তু আসবে পরীক্ষাতে ফাইনালে, আর এখানেও তুমি 5টা দেখতে পাবে পরপর। তো তোমাদের লজিক গেট থেকে যে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে যে একটি সার্কিটের শ্রেণী সমবায়যুক্ত বৈদ্যুতিক সুইচিং হলো ড্যাশ। এখানে ভালো করে লক্ষ্য করো শব্দটার সঙ্গে, সেই শব্দটা কি সমবায় বলেছে। যদি পরীক্ষাতে সমবায়যুক্ত সার্কিট বলে তাহলে মনে রাখো সমবায় সার্কিট বলা হয় লজিক্যাল অ্যান্ড গেটকে। তাহলে এখানে অপশন নম্বর এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে কি একদম সঠিক উত্তর। আবারও বলছি কনসেপ্ট নিতে হবে। সমবায় সার্কিট হলে তোমরা বলবে অ্যান্ড। পরীক্ষাতে আবারও বলছি সমবায়ের পরিবর্তে সমান্তরাল আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। যদি পরীক্ষাতে সমবায়ের জায়গায় সমান্তরাল যুক্ত বৈদ্যুতিক সুইচিং বলে তাহলে আমরা স্যার কোন সার্কিটকে করব, তাহলে তোমরা করবে লজিক্যাল অর, ঠিক আছে। সমবায় হলে লজিক্যাল অ্যান্ড, সমান্তরাল হলে লজিক্যাল অর, এইটুকু কনসেপ্ট লিখে রাখো খাতার মধ্যে। আর পরীক্ষাতে আমার মনে হচ্ছে এই প্রশ্নটি 100% গ্যারান্টি আসতে চলেছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট 1 হয়। প্রশ্নটা দেখো খুব ইম্পর্ট্যান্ট। কি বলেছে উভয় ইনপুট মানে কি দুটো ইনপুট এ আর বি যদি ইনপুট ধরি দুটো ইনপুট সমান বলেছে। সমান মানে 1 1 বা 0 0, তাই তো। 0 0 হলে বা 1 1 হলে আউটপুট 1 হয়। এটা কোন লজিক সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি না, এখানে সঠিক উত্তর হবে XNOR, অর্থাৎ অপশন নম্বর সি সঠিক উত্তর। XNOR গেটের বৈশিষ্ট্যে বলা হয়েছে যে উভয় ইনপুট সমান হলে আউটপুট হাই হবে, ঠিক আছে। এর সঙ্গে পাশাপাশি তোমরা নলেজ নিয়ে রাখো যে একই প্রশ্ন শুধু চেঞ্জ হবে। কোন লজিক গেটের উভয় ইনপুট অর্থাৎ একটি ইনপুট অপর ইনপুটের বিপরীত হলে আউটপুট 1 হয়। 0 1 1 0 যদি বিপরীত হয় তাহলে আউটপুট 1 হয়, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে XOR, ঠিক আছে। আর উভয় ইনপুট সমান হলে সঠিক উত্তর হবে XNOR। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি। বোঝা গেছে? এইভাবে কনসেপ্ট নেবে এবং তার ধারের কাছে আর কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমাকে নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। চলো দেখে নেব পরবর্তী প্রশ্ন। খুবই সহজ এবং একটি সার্কিট ডায়াগ্রাম, এটা প্রিভিয়াস ইয়ারে এই সার্কিট ডায়াগ্রামটা তো কিন্তু তোমাদের এসছে।
ঠিক আছে। তো এই সার্কিট ডায়াগ্রামের লজিকগুলো প্রসেসগুলো কি, এ থেকে নট গেট লাগালে এ বার, বি থেকে নট গেট লাগালে বি বার, বি বারের সঙ্গে যদি আমি একটা অ্যান্ড গেট লাগাই এবং তার নট করি তাহলে কি হবে এ ইন্টু বি বার। ঠিক আছে, এ ইন্টু বি বার। আবার কি করেছে, তাকে আবার অর গেট করেছে। যদি আমি অর গেট করি কি পাবো না, পাবো এ ইন্টু বির বার কতগুলো গেছে, দুটো গেছে, এ ইন্টু বির বার, তার মধ্যে যোগ হয়েছে এবং হোল বার হয়েছে। যদি ভেঙে দেই ডবল বার কেটে চলে যাবে, তাহলে এ ইন্টু বি আবার এ ইন্টু বি, এ ইন্টু বি গুণ করলে উত্তর বেরোবে এ ইন্টু বি উত্তর আসছে। এখানে এ ইন্টু বি কিন্তু অপশানে নেই, এখানে উত্তরটা হবে এ ইন্টু বি। ঠিক আছে, আর সেটাই আমি কিন্তু অপশানে দেখতে পাচ্ছি না। দেখো কোনো অপশান এ ইন্টু বি আসছে কিনা, এখানে এবার ইন্টু বি বার আছে। ঠিক আছে, যেহেতু অপশানে নেই আমি সঠিক অ্যান্সার বলছি না, আমি একটু ভালো করে দেখি করি তারপরে তোমাকে কিন্তু আমি সঠিক উত্তরটা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ডিকোডারের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক আউটপুট লাইন কতগুলো থাকতে পারে? কি বলেছে, এন সংখ্যক ইনপুট, এন হলে 2 টু দি পাওয়ার এন হবে। সূত্রটা কি ছিল না, এন ইন্টু 2 টু দি পাওয়ার এন। আমার বলছি এন যদি ইনপুট হয় তাহলে আউটপুট অবশ্যই 2 টু দি পাওয়ার এন হবে। তাহলে কোন অপশানটা সঠিক উত্তর হচ্ছে, দেখো না এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, 2 টু দি পাওয়ার এন হবে সঠিক উত্তর। আর এন কোডের সূত্র মনে রাখা আরো সহজ, এর উল্টোটা, ইনপুট হবে 2 টু দি পাওয়ার এন আর আউটপুট হবে এন। ঠিক আছে, এভাবে কনসেপ্ট নেবে। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা টপিক বুঝে করো, কনসেপ্ট নিয়ে করো, তাড়াহুড়ো না করো, তাহলে দেখবে ভালো শিখতে পারবে। ঠিক আছে, চলো না, মাত্র 6টা সেট রয়েছে, 1 বা 2 দিনের মধ্যেই তো আমি কম্পিউটার শেষ করে দেবো, কথা দিচ্ছি। তাই টেনশন নেবে না কম্পিউটারে, সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। বলেছে ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় 100% কমন আসতে চলেছে। সঠিক উত্তর হবে ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয়। কি বলা হয়? ডিমাল্টিপ্লেক্সারকে কি বলা হয়? ডেটা ডিস্ট্রিবিউটার। ঠিক, পরবর্তী প্রশ্ন রয়েছে নেটওয়ার্কিং থেকে। বলেছিলাম যে প্রথম 5টি সেট পাবে কিন্তু তুমি কোথা থেকে? লজিক গেট থেকে। ঠিক আছে, তাই প্রথম 5টি সেটের 5-এর 5 পেতে হবে লজিক গেট থেকে। আমরা কয়েকটা সেট যদি প্র্যাকটিস করি 5টার 5টাই কমন পাবো পরীক্ষাতে, তার মধ্যে দুটো আমি 100% বলে দিয়েছি অলরেডি। চলো পরবর্তী প্রশ্ন 6 দাগের করছে, তথ্য পরিবহনে স্টার্ট বিট স্টপ বিট ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর হবে কি? অ্যাসিনক্রোনাস। তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট স্টপ বিট প্রয়োজন। যদি একই প্রশ্ন ঘুরিয়ে পড়ে যে স্টার্ট বিট স্টপ বিট প্রয়োজন হয় না, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে। হয় না বললে সিনক্রোনাস, যদি হয় বলে অ্যাসিনক্রোনাস। গুলিয়ে ফেলবে না পরীক্ষাতে। পরবর্তী কোশ্চেন এবং মোস্ট ভিভিআই কোশ্চেন, অর্থাৎ আমি বলতে পারি 6 আর 7 100% কমন হতে চলেছে। যে তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ব্যান্ডউইথ। কি বলা হয়? ব্যান্ডউইথ। এর পাশাপাশি আর একটা প্রশ্ন তোমরা জেনে রাখো, তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ যে হারে ডেটা পরিবহন করে তাকে বলা হয় চ্যানেল ক্যাপাসিটি। তাকে কি বলে? চ্যানেল ক্যাপাসিটি। দুটো পাশাপাশি প্রশ্ন, দুটোর মধ্যে একটা পরীক্ষাতে আসতে চলেছে। ক্লিয়ার? এরপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ক্লাস বি আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডি কত? আমি মনে করি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসবে। মনে রাখো, ক্লাস এ যদি বলে উত্তর হবে 0, মনে রেখে দাও, লিখে দাও। ক্লাস বি বলে তাহলে উত্তর হবে 10। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি। আর যদি ক্লাস সি বলে তাহলে সঠিক উত্তর হবে 110। ঠিক আছে, এই তিনটা মনে রাখো। এ বললে 0 বলবে, বি বললে 10 বলবে, আর সি বললে 110 বলবে। ঠিক আছে, তো এখানে যেহেতু প্রশ্নে বি বলা হয়েছে যে নেটওয়ার্ক আইডি কত, দুটি বিট কি কি ক্লাস বিতে, তাহলে উত্তর হবে 10। তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এখানে একদম সঠিক উত্তর। ক্লিয়ার? দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে
চলমান লেখা ব্যবহার করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কোনো টেক্সটকে বা কোনো ইমেজকে যদি আমি চলমান করতে চাই HTML এ আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করব। সঠিক উত্তর কি হবে? মার্কিউ ট্যাগ। ক্লিয়ার? HTML থেকে প্রশ্ন করেছে, ওটা দুটো দেখো HTML থেকে, 3টে নেটওয়ার্কিং থেকে MCQ, আবার দুটো HTML থেকে MCQ করেছে। HTML এর এমটি ট্যাগের উদাহরণ, এমটি ট্যাগ উদাহরণ সঠিক উত্তর হবে বিআর ট্যাগ। দেখো পরীক্ষাতে 3টে এমটি ট্যাগ তুমি মনে করে যাবে, যে যদি পরীক্ষাতে বিআর বলে বলবো এটাও এমটি ট্যাগ, পরীক্ষাতে যদি HR বলে এটাও কিন্তু এই এমটি ট্যাগ, আর পরীক্ষাতে যদি IMG বলে তাহলে এটাও বলবে এমটি ট্যাগ। তাহলে বিআর, HR এবং IMG তিনটে কিন্তু এমটি ট্যাগের উদাহরণ। তো এখানে অপশন অনুসারে বিআর যেহেতু রয়েছে, সঠিক উত্তর বিআর একটি এমটি ট্যাগের উদাহরণ। ক্লিয়ার? পরপর 5টি প্রশ্ন আমি নেটওয়ার্কিং থেকে পেলাম, আবার 5টি প্রশ্ন পাবো ডিবিএমএস। ভালো লক্ষ্য করছো? লজিক গেট থেকে 5টা এমসিকিউ পরপর 5টা থাকবে, নেটওয়ার্কিং থেকে 5টা এমসিকিউ পরপর থাকবে, আবার ডিবিএমএস থেকে 5টি প্রশ্ন আবার পরপর থাকছে। ঠিক আছে? এই সিরিজ ফাইলেও দেখতে পাবে, এই সিরিজ মেনটেন করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর এইগুলো প্র্যাকটিস করলে কমন পাচ্ছ। আর আমি তো সাজেশন সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যে কোনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। ডেটা ইন্টিগ্রিটি মোস্ট ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য কমন। যে ডেটা ইন্টিগ্রিটির কথা অর্থ কি? সঠিক উত্তর হবে ডেটা অ্যাকুরেসিকে বলা হয় ডেটা ইন্টিগ্রিটি। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আচ্ছা একটু সরিয়ে দিই। পরবর্তী প্রশ্ন কি দেখতে পাচ্ছি? নিম্নলিখিত কোনটি একটি রিলেশনাল টাপুলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে সাহায্য করে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো। সঠিক উত্তর হবে প্রাইমারি কি। প্রাইমারি কি একমাত্র স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে সাহায্য করে। আবার ডিবিএমএস থেকে যে ইয়ার ডায়াগ্রামে, আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় কমন আসবে, যে অ্যাট্রিবিউটের সিম্বল কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, হচ্ছে এটা অ্যাট্রিবিউট সিম্বল। আচ্ছা আমি একটা ড্র করছি, দেখো এই যে সিম্বলটা আমি ড্র করছি এটাকে বলা হয় কিন্তু এন্টিটি সিম্বল। আচ্ছা ডায়মন্ড সিম্বল আমি এখানে করতে পারছি না, আমি এঁকে দেখাচ্ছি যে এইরকম ডায়মন্ড সাইন দেখতে পাবে, এটা হচ্ছে রিলেশনশিপ সিম্বল। এই 3টা সিম্বল তুমি প্র্যাকটিস করে যাবে, 3টের মধ্যে একটা 100% কমন পাচ্ছ। ডেটাবেসে ডেটা ডিকশনারিতে সঞ্চিত তথ্যকে কি বলা হয়? সঠিক উত্তর হবে মেটা ডেটা বলা হয়। অপশন নম্বর সি সঠিক উত্তর। ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডিসিএল স্টেটমেন্ট? মোস্ট ভিভিআই ডিসিএল থেকে প্রশ্ন কিন্তু আমি 100% কমন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি। আরও একটি অপশন আছে, ডিসিএল যদি পরীক্ষায় বলে দুটো অপশন খেয়াল করবে, একটা হচ্ছে গ্র্যান্ট, আর একটা রয়েছে রিভোক। তাহলে রিভোক বা গ্র্যান্ট যেটাই আমার অপশনে থাকবে সেটাই হবে ডিসিএল কমান্ড। দুটো ডিসিএল কমান্ড হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের, একটি বিশেষ রিলেশনালে অ্যাট্রিবিউটের সংখ্যাকে কি বলা হয়? অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। এটা কিন্তু বারবার বাচ্চারা গুলিয়ে ফেলে, তুমি কিন্তু গোলাবে না, কারণ অ্যাট্রিবিউট যদি শব্দটা বলে, অ্যাট্রিবিউট শব্দটা বললে উত্তর করবে ডিগ্রি। যদি অ্যাট্রিবিউটের পরিবর্তে রেকর্ড বলে, রো বলে, তাহলে কিন্তু উত্তরটা হবে কার্ডিনালিটি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আবার HTML থেকে। তাহলে HTML থেকে আগে আমরা দুটো করে এসেছি, এখন আবার HTML থেকে প্রশ্ন পেয়েছি যে HTML এ ভ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি? সঠিক উত্তর হবে ডেটাকে অ্যালাইনমেন্ট করা। পাশে আরেকটা কনসেপ্ট নিয়ে রাখো, যে ভ্যালাইন অ্যাট্রিবিউট ব্যাপারটাই তো আমি জানি না। ভ্যালাইন অ্যাট্রিবিউট কি না, বলবে HTML ডকুমেন্টে টেবিলের সেলের মান উলম্বভাবে প্রকাশ করার জন্য এই ভ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। কি বললাম? টেবিলের সেলের মানগুলোকে উলম্বভাবে প্রকাশ করার জন্য ভ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন তোমাদের রয়েছে MS এক্সেল থেকে, আমরা দুটো MCQ দেখতে পাবো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, MS এক্সেলের কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে নিচের কোন ফাংশনটি ব্যবহার হয়? আমি আবারও বলে দিচ্ছি, 100% কমন একটি প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। সঠিক উত্তর হবে রাউন্ড। যদি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় বলে বা আসন্ন মানে প্রকাশ করায় বলা হয় তাহলে উত্তর হবে রাউন্ড। ক্লিয়ার? দুটো প্রশ্ন হয়তো পরে রয়েছে, আগে আবার দেখতে পাচ্ছি MS অ্যাক্সেসের প্রশ্ন দিয়েছে, যে MS অ্যাক্সেসের স্টুডেন্ট নামক একটি টেবিলে নিচের কোনটি অ্যাক্টিভিটি প্রাইমারি কি হিসেবে সুবিধাজনক? তো
এই যে অপশানগুলো আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কাকে আমি প্রাইমারি কি হিসাবে নিতে পারি। প্রাইমারি কি মানে কি, প্রাইমারি কি সবসময় ইউনিক হয়, কারোর সঙ্গে কারোর যেন না মিলে যায়, ঠিক আছে। তো স্টুডেন্ট নেমকে আমি কিন্তু প্রাইমারি কি কোনোদিনই করতে পারবো না, কারণ একই নাম অনেকজন স্টুডেন্টের থাকতে পারে, একটা ক্লাসে একটা নাম 2-3 জনের স্টুডেন্টের থাকতে পারে, তাহলে আমি প্রাইমারি কি করতে পারবো না। যখন একাধিক হয়ে যাচ্ছে আমি প্রাইমারি কি করা যাবে না। স্টুডেন্ট অ্যাড্রেসকে আমরা প্রাইমারি কি করতে পারবো না, কারণ স্টুডেন্ট অ্যাড্রেসকে এই কারণে প্রাইমারি কি করতে পারবো না, সবার অ্যাড্রেস, অনেকের অ্যাড্রেস একই থাকতে পারে, সবাই হয়তো একটা জায়গা থেকে বিলং করতে পারে, তাই অ্যাড্রেস একই নাম একই জায়গায় বিলং করতে পারে, তাই অ্যাড্রেসকে কোনোদিনই আমি প্রাইমারি হিসেবে চিহ্নিত করতে পারবো না। তাহলে এখানে সঠিক উত্তর হবে স্টুডেন্ট আইডি। স্টুডেন্টের রোল নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার পশ্চিমবঙ্গে কোনো স্টুডেন্টের সঙ্গে মিলবে না, তাহলে এটাই হচ্ছে প্রাইমারি কি। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি। XX আবার বলছি 100% কমন পরীক্ষাতে, যে MS এক্সেল ওয়ার্কশিটে ডেটাকে ডায়াগ্রাম রূপে রূপান্তর করে কে, সঠিক উত্তর হবে চার্ট। এই চার্ট মনে রাখো অনেক রকমের হয়, বার চার্ট, XY চার্ট, রেডার চার্ট, এই চার্টগুলো অনেক টাইপের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন এবং শেষতম কোশ্চেন, নিচের কোনটি MS এক্সেলে ভ্যালিড ডেটা টাইপ কোনটা? দেখো, ভ্যালিড মানে যেটা রয়েছে, ইন্টিজার নামে কোনো ডেটা টাইপ MS অ্যাক্সেসে নেই, ফ্লোটিং নাম্বার নামে কোনো ডেটা নেই, অবজেক্ট ডেটা নামে কোনো ডেটা টাইপ নেই, একমাত্র কারেন্সি নামে কিন্তু ডেটা টাইপ অ্যাভেলেবল রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, কারেন্সি। আচ্ছা, MS এক্সেলে দুটো প্রশ্ন থাকার কথা, আমি দুটো দেখতে পাচ্ছি না কেন? ও না, রয়েছে তো, এই তো MS এক্সেলে রয়েছে ভগ্নাংশমান এবং ওয়ার্কশিটে ডেটা ডায়াগ্রাম, দুটো প্রশ্ন আমি MS এক্সেলে পেয়েছি, দুটো প্রশ্ন আমি MS অ্যাক্সেসে পেয়েছি। সিলেবাস বোঝা গেছে, প্যাটার্ন বোঝা গেছে, 21টি প্রশ্ন কী কী কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আসছে। তো এইভাবে ফাইনালে তুমি আবার দেখতে পাবে অনেক প্রশ্ন হুবাহু কমন দেখতে পাবে। MCQ 21টি প্রশ্নের সমাধান করলাম তোমাদের যে প্রথম পেজ অর্থাৎ AC28 পেজে। আশা করি প্রত্যেকটা MCQ কনসেপ্ট নিলে, জানতে পারলে, ঠিক আছে। যেহেতু আমরা কম সময়ের মধ্যে পুরো কম্পিউটারটা রেডি করব, কারণ আমাদের বাকি সাবজেক্টগুলো পড়তে হবে, তাই আজকেরই আমি ভিডিওটা বড় হলেও আমরা দেখব, কারণ এরপরে আমরা আলোচনা করব এই AC28-এর সমস্ত SAQ প্রশ্ন উত্তরগুলো। কারণ MCQতে 21টা 21 তুমি কিন্তু কোনোভাবে ম্যানেজ করতে পারবে, নিজের থেকে করতে পারবে, বন্ধুদের থেকে সাহায্য নিতে পারবে, কিন্তু বড় প্রশ্ন SAQ প্রশ্নগুলো পরীক্ষা হলে ম্যানেজ করা খুব কঠিন, নিজের কনসেপ্ট দিয়েই লিখতে হবে। তার জন্য বলছি SAQগুলো ভালো করে মন দিয়ে দেখো, SAQ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে কমন পাবে। আর SAQর উত্তরটা অ্যাকচুয়ালি কিভাবে তুমি পরীক্ষাতে লিখবে, কারণ এটা অনেকটাই ছোট থাকে, তার মধ্যে তুমি স্পেসিফিক উত্তরটা কিভাবে করবে সেটা তোমাকে কিন্তু আজ শিখতে হবে। সেটা আমি অ্যান্সারের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব, কিভাবে তুমি অ্যান্সারগুলো করবে পরীক্ষা হলে, ঠিক আছে, এবং কিভাবে খাতাগুলো সাজিয়ে লিখবে। এর ফলেই তুমি কিন্তু 100তে 100 পাবে। তোমরা দেখো সেট 1 যেটা AC28 পেজের SAQগুলো, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে হবে। ন্যান্ড গেট মানে কি A × B বার, আর অর মানে কি A+B তৈরি করতে হবে। কিভাবে করব দেখো, দেখে নাও ডায়াগ্রামটা। A থেকে ন্যান্ড গেট লাগিয়ে A বার, B থেকে ন্যান্ড গেট লাগিয়েছি B বার। A বার আর B বার কি করেছে, ডবল বার, A বার B বারের মধ্যে অ্যান্ড হয়ে তার ডবল বার হয়েছে। সেই বার আমরা যখন ডিভাইড করব, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সাইনটা চেঞ্জ হচ্ছে। সাইনটা চেঞ্জ হচ্ছে কিসে, গুণ সাইন যোগ সাইনে পরিণত হচ্ছে। আর ডবল বার হলে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা শিখে গেছি, কেটে যাবে। তাহলে সঠিক উত্তর হবে A+B। তাহলে অ্যাকচুয়ালি আমি তিনটে, কতগুলো, একটা, দুটো এবং তিনটে ন্যান্ড গেট ব্যবহার করে আমি একটি অর গেট তৈরি করতে পারলাম। আর এই প্রশ্নটি পরীক্ষাতে এবছর 100% কমন আমি দেখতে পাচ্ছি। তাই ভালো করে এই সার্কিট ডায়াগ্রামটা প্র্যাকটিস করো, তোমরা কমন পাবে। তোমাদের সেকেন্ড প্রশ্ন রয়েছে যে 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। একটা ব্লক ডায়াগ্রাম তোমাদের কিন্তু ফাইনালে আসতে চলেছে, সেটা 2x4 হতে পারে, উল্টো 4x2 হতে পারে, বা কোনো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার হতে পারে। আমরা সাজেকশন ক্লাসে আলোচনা করব কোন ব্লক ডায়াগ্রাম পরীক্ষাতে আসবে। এখন আমি দেখতে পাচ্ছি 2x4 এর ব্লক ডায়াগ্রাম পড়েছে, কিভাবে আমি অ্যান্সার করব। ব্লক ডায়াগ্রাম মানে কি, ছোট্ট করে একটা বাক্স করে ফেললে, তারপরে যেহেতু 2 বলেছে তাই দুটো ইনপুট হবে, তাই আমি কি করেছি, দুটো ইনপুট দিয়েছি I0 এবং I1।
চারটা আউটপুট বলেছে, তাই চারটা আউটপুট O0 O1 O2 O3 দিয়েছি, হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। যেটা স্টুডেন্টরা মিস্টেক করে যায়, মনে রাখো ডিকোডার এনকোডারের ক্ষেত্রে একটা সুইচিং লাগে, সেটা হচ্ছে অ্যানেবল সুইচ লাগে। সুইচ অন করলেই কিন্তু ডেটাগুলো ফ্লো হয়, সুইচ অফ করলে ডেটা অফ হয়। তার জন্য তোমরা অবশ্যই এই আনএবল সুইচটাকে দেবে পরীক্ষাতে। ক্লিয়ার? হচ্ছে পারফেক্ট ব্লক ডায়াগ্রাম 2x4 ডিকোডারে। তোমাদের ওই প্রশ্নে অর্থাৎ 2 দাগের প্রশ্নের আরেকটি অথবা দিয়ে প্রশ্ন ছিল, এসে কিউতে কিন্তু অথবা দিয়ে প্রশ্ন থাকে, আর এখানেও আছে। সেটা কি রয়েছে, তোমরা যদি ব্লক ডায়াগ্রামটা না পারো তোমরা 4x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটাও করতে পারো। অত্যন্ত সহজ এবং ইম্পর্টেন্ট একটি ট্রুথ টেবিল। কি করেছি, ইনপুট এবং আউটপুট দুটো দিয়েছি। S0 S1 কেন না, বলবে 4x1 মানে চারটা তো ইনপুট হওয়ার কথা। মনে রাখো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারে কিন্তু ইনপুট আউটপুট পুরো সেকশনটাকে কন্ট্রোল করে কিন্তু কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন। তাই এখানেই ইনপুটে কে বসবে, তাহলে S1 এবং S0 কিন্তু এখানে করবে S0টাকে এই পাশে করবে আর S1টাকে এই পাশে করবে। ঠিক আছে, তা এতে আরও মনে করি পারফেক্ট অ্যান্সারটা আসবে। S0টাকে এই পাশে করবে, S1টাকে ওধারে করবে। এবারে কি করবে, তোমরা দুটো ভেরিয়েবল যদি থাকে ইনপুট বসাতে অলরেডি 11 থেকে শিখে এসছো, 0 0 1 1 0 1 0 1 কমন, বা 0 0 1 0 1 1 1 1 যেভাবে মনে রেখেছো মুখস্থ করেছো একইভাবে করবে। আউটপুট সেকশনটা অত্যন্ত সহজ, 0 0 হলে I0 সিলেক্ট হবে, 0 1 হলে I1, অর্থাৎ চারটা যে ইনপুট রয়েছে অর্থাৎ 4x1 মাল্টিপ্লেক্সারে কতগুলো ইনপুট, চারটা ইনপুট পরপর সিরিয়ালি বসে যাবে। এটা ছিল 4x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল ডায়াগ্রাম। প্র্যাকটিস করতে হবে তোমাকে পরীক্ষাতে। এরপর একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি পরীক্ষার প্রশ্ন, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে গাণিতিক সম্পর্ক। তো এই প্রশ্নটিও আমি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে তোমরা গুলিয়ে ফেলবে না, গাণিতিক সম্পর্ক বলতে অনেক কিছুই নয়। গাণিতিক সম্পর্ক বলতে এখানে কতগুলো ইনপুট লাইন, অর্থাৎ মাল্টিপ্লেক্সারে আমরা ইনপুট লাইন কতগুলো জানি তো, 2 to the power n into 1 into n। এটাকেই তুমি ব্যাখ্যা করে দিলে যে 2 to the power n into n সংখ্যক ইনপুট লাইন থাকে, একটি মাত্র আউটপুট লাইন থাকে, n সংখ্যক সিলেকশন লাইন থাকে। আর এই সিলেক্ট লাইন কি করে, কন্ট্রোল করে যে কোন ইনপুটটি আউটপুটে যাবে তা নির্ধারণ করে। তো এটাই হচ্ছে মেন সম্পর্ক, সেটা হচ্ছে একটা সিলেকশন লাইনের সঙ্গে মাল্টিপ্লেক্সারের। এটাই তোমাকে পরীক্ষাতে হুবাহু কপি পেস্ট করে আসতে হবে, অর্থাৎ এমনভাবে প্র্যাকটিস করো যাতে এইভাবেই তুমি কিন্তু পরীক্ষাতে অ্যান্সার করবে, স্যার তোমাদেরকে ফুল মার্কস দেবে, কথা দিচ্ছি। এবং পরবর্তী অর্থাৎ 3-এর অথবাতে আর একটি প্রশ্ন ছিল যে ডিকোডার সার্কিটের কাজ কি। ডিকোডার সার্কিটের কাজ তোমরা এইভাবে দুটো পয়েন্ট দেবে। দেখো 1 নাম্বার থাকে, ঠিক আছে, জায়গাটা অত্যন্ত ছোট, তবে চেষ্টা করবে এমনভাবে লেখার যাতে স্যার যেন তোমার নাম্বারটা কোনোভাবে না কাটে। তো তোমরা ফার্স্ট পয়েন্ট এটা দেবে যে ডিকোডারে প্রধান কাজ হচ্ছে বাইনারি তথ্যকে ডিকোড করে ব্যবহারের উপযোগী করে তোলা, এবং সেকেন্ড কাজ হচ্ছে বাইনারি সংখ্যাকে ডেসিমাল বা অক্টাল সংখ্যায় রূপান্তর করা হচ্ছে ডিকোডারের আরেকটি কাজ। তাহলে এই দুটো কাজ পরীক্ষাতে তুমি লিখে আসবে পরীক্ষাতে যদি ডিকোডারের কাজ পড়ে, কারণ কাজ একটা আসার সম্ভাবনা হাই চান্স রয়েছে, তাই ভালো করে মুখস্থ করে না। আগেই বলেছিলাম চ্যানেল ক্যাপাসিটি আর ব্যান্ডউইথ দুটোর মধ্যে একটা পরীক্ষাতে আসবে। এসএকিউতে কিন্তু দিয়েছে, তাহলে ব্যান্ডউইথ এমসিকিউতে দিয়ে দিয়েছে, তার মানে এসএকিউতে চ্যানেল ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। দেখা গেছে প্যাটার্নটা এইভাবে আসে। 4 নম্বর প্রশ্ন ছিল চ্যানেল ক্যাপাসিটি কি, সঠিক উত্তর কি, কোনো নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ যে হারে ডেটা প্রেরিত হয় তাকে বলা হয় চ্যানেল ক্যাপাসিটি। অত্যন্ত সহজ, সংখ্যাটা মুখস্থ হয়ে যাবে আশা রাখছি। আবার ওই প্রশ্ন অথবা দিয়ে আরো একটি প্রশ্ন এসেছে যে ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য, অর্থাৎ তার একটি করে সুবিধা একটি করে অসুবিধা পড়েছে। তো তোমরা এখানে আমি একটু বেশি করে লিখে দিয়েছি এই কারণে যে তোমরা একাধিক পয়েন্ট যদি একবার রিডিং দিয়ে রাখো তার মধ্যে একটা বা দুটো পয়েন্ট কিন্তু পরীক্ষাতে মনে পড়ে যাবে, আর সেটা তুমি লিখে আসতে পারবে। ঠিক আছে, ফাইবার অপটিক কেবল কি বলবে, ফাইবার অপটিক কেবল জিনিসটাকে জেনে নাও, যে কেবিলের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল পরিবাহিত হয় সেটাকে বলা হয় ফাইবার অপটিক কেবল। এর সুবিধা কি হয়েছে না, এই কেবিলের মধ্য দিয়ে যেহেতু আলোক সিগন্যাল পাঠানো হয় তাহলে এর গতিবেগ সবথেকে বেশি, পৃথিবীর সবথেকে গতিবেগ কার বেশি, আলোর গতিবেগ, আর এখানে আলোক সিগন্যাল পরিবহন করছে, অবভিয়াসলি এর গতিবেগ সবথেকে বেশি হবে। এর গতিবেগটা কত, প্রায় 100 Mbps থেকে 2 Gbps পার সেকেন্ডে এটা কি করতে পারে, পরিবহন করতে পারে। ভাবা যায় 100 Mbps পার সেকেন্ডে যেটা। এর একটি অসুবিধা বলো না, এই যে ফাইবার অপটিক কেবল কাঁচের বা ফাইবারের হয় তাই সহজে বাঁকালে ভেঙে যেতে পারে। এই কেবিল
দাম যথেষ্ট বেশি, এটা হচ্ছে তার প্রধান অসুবিধা। ক্লিয়ার? দেখে নেব পরবর্তী প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন রয়েছে বাস টপোলজি। বাস টপোলজি জিনিসটা একটু জেনে নাও যে ল্যান্ড নেটওয়ার্কে অন্তর্গত সর্বাপেক্ষা সরল টপোলজি হচ্ছে বাস টপোলজি। টপোলজি তো আমরা একাধিক জেনেছি, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, তার মধ্যে বাস টপোলজিও একটি জনপ্রিয় টপোলজি। এর যে প্রধান অসুবিধা পরীক্ষায় এটাই পড়েছে যে বাস টপোলজির একটি অসুবিধা লেখো, তোমরা ফার্স্ট পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে এটি, অর্থাৎ 2 নম্বর যে পয়েন্টটা আমি লিখেছি এই 2 নম্বর পয়েন্টটাকে তোমরা করবে প্রথম পয়েন্ট। ঠিক আছে? বলবে এই টপোলজির সমস্ত কম্পিউটার ব্যাকবোন কেবিলের ওপর নির্ভরশীল, তাই ব্যাকবোন কেবিল খারাপ হলে সমস্ত নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে, এটি হচ্ছে তার প্রধান অসুবিধা বা তার ডিসঅ্যাডভান্টেজ। তাই এই পয়েন্টটাকে প্রথম পয়েন্ট হিসেবে তোমরা লিখবে। ক্লিয়ার? তোমাদের 5-এর অথবা দিয়ে প্রশ্ন পড়েছে যে রিপিটারের কাজ কি। অত্যন্ত সহজ না, রিপিটার এর যে প্রধান কাজ এটাই লিখবে যে কেবিলের মধ্য দিয়ে সিগন্যাল কিছুটা যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল হয়ে পড়া সিগন্যালকে সতেজ করতে প্রধানত রিপিটার ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রধান কাজ। ক্লিয়ার? আর রিপিটার কোথায় কাজ করে? ওএসআই মডেলের ফিজিক্যাল স্তরে কিন্তু এই রিপিটার কাজ করে, এটা একটা এক্সট্রা কনসেপ্ট তোমরা নিয়ে রাখো। ক্লিয়ার? রিপিটারের কাজ কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা হাই চান্স আছে। দেখে নেব 6 নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে যে 2টি ওয়েব ব্রাউজারের নাম বলো। আমি এখানে 3টে ওয়েব ব্রাউজার লিখে রেখেছি কারণ তোমাদের যাতে মাথার মধ্যে সেট হয়ে যায়। ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে? এগুলো সবই কিন্তু তোমাদের ওয়েব ব্রাউজার। এর মধ্যে 2টো লিখতে বলেছে, তুমি অবভিয়াসলি লিখতে পারবে 2টো ওয়েব ব্রাউজার। পরবর্তী কোশ্চেন, TCP/IP পূর্ণরূপ কি? সঠিক উত্তর হবে TCPর পুরো নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপির পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ক্লিয়ার? পরবর্তী একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে আইপি অ্যাড্রেসের সঙ্গে ইউআরএল এর মধ্যে কি ডিফারেন্ট রয়েছে। ফুল ফর্ম দিয়ে দেবে। আইপি অ্যাড্রেসের পুরো নাম ইন্টারনেট প্রোটোকল, আর ইউআরএল এর পুরো নাম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি অ্যাড্রেসের উদাহরণ কি দেবে? একটা উদাহরণ দিয়ে দেবে যে 192.168। এটা র্যান্ডমলি যে কোনো তুমি নাম্বার দিতে পারো, তবে কতর মধ্যে করতে হবে? 1 থেকে 255-এর মধ্যে র্যান্ডমলি যে কোনো সংখ্যা তুমি ব্যবহার করতে পারো। ব্যবহার করার পরে তুমি কি করবে? মিডিলে ইস্টু সাইন দেবে, অর্থাৎ কোলন সাইন দেবে, অর্থাৎ 4-5টা সংখ্যা লিখে দেবে না আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে। যেভাবে আমি করেছি তোমরা এইভাবে পরীক্ষাতে উদাহরণটা দেবে। আর ইউআরএল এ একটা উদাহরণ কি বলবে? একটা জাস্ট ওয়েবসাইট করে দেবে, ডাইরেক্ট একটা ওয়েবসাইট তুলে দেবে, www.facebook.com বা abpanando.com এভাবে দিয়ে দেবে। কারণ HTTP হচ্ছে একটা কি প্রোটোকল নেম, www হচ্ছে সার্ভার নেম, ফেসবুক একটা কি ইউজার নেম, আর .com একটি ডোমেন নেম। এটা মনে রাখো ইউআরএল এর গঠন যদি পড়ে এইভাবে তোমরা লিখে আসবে। পরবর্তী একটি সহজ প্রশ্ন পড়েছে যে www না, www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোগ্রাম, সবাই জানো। এর যে প্রধান কাজ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর বিশাল তথ্যের ভান্ডার। যার কথাটা কেটে দাও, এখানে মনে রাখো www হচ্ছে বিশাল তথ্যের ভান্ডার, হচ্ছে তুমি যে কোনো ডেটাকে যদি খুঁজতে চাও www থ্রু তোমাকে সহজে সেটাকে এনে দিতে সাহায্য করবে। ঠিক। পরবর্তী কোশ্চেন, HTML এ HR ও P ট্যাগের কাজ কি? সকলেই জানি যে HR ট্যাগের কাজ হচ্ছে অনুভূমিক লাইন আঁকতে HR ট্যাগ ব্যবহার করা হয়। সিনট্যাক্সটা অবশ্যই পরীক্ষাতে লিখবে। PR ট্যাগের কাজ কি? কোনো ডকুমেন্টকে লেখাগুলিকে প্যারাগ্রাফে বিন্যস্ত করতে P ট্যাগ ব্যবহার করা হয়। আবার অবশ্যই এর কি করবে? সিনট্যাক্সটা দেবে। একটা করে কাজ বললে কাজ দেওয়ার পাশাপাশি তোমরা এক্সট্রা হিসেবে সিনট্যাক্স দেবে, স্যার খুব খুশি হবে এবং ফুল মার্কস পাবে পরীক্ষাতে। ক্লিয়ার? তোমাদের IX অর্থাৎ 9-এর প্রশ্ন আছে HTML ভার্সাস HTTP, অর্থাৎ HTML এর সঙ্গে HTTP এর মধ্যে কি পার্থক্য রয়েছে। তোমরা এখানেও প্রোনাম করবে। HTML এর প্রোনাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTTP এর প্রোনাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTML হলো ওয়েব পেজগুলি ডিজাইন করতে, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করতে আমরা HTML ব্যবহার করে থাকি। আর HTTP মূলত ব্যবহার করে থাকি যে TCP/IP প্রোটোকলে বা সার্ভার থেকে ক্লায়েন্টের ডেটাগুলোকে কি করা? স্থানান্তর করতে। ঠিক আছে? এই ছিল বেসিক পার্থক্য HTML এবং HTTP এর মধ্যে। আশা করি বোঝা গেছে। কিছুটা হলেও কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আস্তে আস্তে যখন আমরা প্রত্যেকটা সেট করব দেখবে একেবারেই তোমার প্রত্যেকটা টপিক রেডি হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে সেটা তুমি বুঝতে পারবে। আমি তার জন্য ধরে ধরে করাচ্ছি যাতে
একটা ক্লাসের মাধ্যমে তোমার যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। তাড়াহুড়া করে উত্তরগুলো বলে দিয়ে চলে গেলে কিন্তু তোমার কিচ্ছু লাভ হবে না, জিনিসটা আগে বোঝো। এবং অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে যে HTML এর সেল প্যাডিং এর কাজ কি। সেল প্যাডিং এর প্রধান কাজ হচ্ছে যে সেলের বাম দিক থেকে কতটা জায়গা ছেড়ে লেখা শুরু হবে তা নির্ধারণ করা। আমি HTML এ কোনো একটা টেবিল করেছি, সেই টেবিলের সেলের বাম দিক থেকে কতটা জায়গা ছেড়ে সেই লেখাটা হবে কিন্তু কন্ট্রোল করে বা নির্ধারণ করে কিন্তু সেল প্যাডিং। এটা হচ্ছে সেল প্যাডিং এর প্রধান কাজ। নেক্সট কোশ্চেন রয়েছে H2O লেখার সিনট্যাক্স, অর্থাৎ এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কনসেপ্ট দেওয়া হয়েছে যে কিভাবে দেখো কিভাবে লেখা হয়েছে। তোমরা এক্ষেত্রে পি ট্যাগ ব্যবহার করবে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পুরোটা লিখবে। সাবস্ক্রিপ্ট তাকেই করে শুধুমাত্র যাকে আমি অল্প নিচে লিখবো। দেখো 2 যেহেতু H2টা নিচে রয়েছে তাই 2টাকে শুধুমাত্র আমি সাবস্ক্রিপ্ট করেছি, বাকিগুলো পি ট্যাগের মধ্যে করেছি। বলা হয়েছে নেটওয়ার্কের ডেটা মডেলের বৈশিষ্ট্য। ডেটা মডেলের প্রধান বৈশিষ্ট্য কি না বলবে অনার রেকর্ড থেকে যে মেম্বার রেকর্ড রয়েছে, অর্থাৎ 1 to many যে রিলেশনশিপ রয়েছে বা many to many রিলেশনশিপ যে রয়েছে সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক মডেলটি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান তার বৈশিষ্ট্য। পরবর্তী অথবার প্রশ্ন রয়েছে যে রিলেশনালের ডিগ্রি কাকে বলা হয়। দেখছো একটা প্রশ্ন কঠিন পড়ছে, তার অথবার প্রশ্ন কিন্তু আবার সোজা পড়ছে। তার মানে তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নই টাচ করতে পারবে, 14টা পারবে। ডিগ্রি সহজ প্রশ্ন যে রিলেশনালের প্রতিটি টাপুলের যতগুলো অ্যাট্রিবিউট বা মোট অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। মোস্ট ভিভিআই কোশ্চেন কিন্তু ডিগ্রির ডিফিনেশনটা। ঠিক আছে, আচ্ছা উইক এন্টিটি সেটের চিহ্ন এবং ডিফিনেশন দুটোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই বছর। বলবে যে এন্টিটি সেটের প্রাইমারি কি থাকে না তাকে বলা হয় উইক এন্টিটি সেট। সিম্বলটা দেখে নাও, ডবল রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে এন্টিটি সেটের কার উইক এন্টিটি সেটের সিম্বল। ক্লিয়ার। উইক এন্টিটি সেটের অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে যেটা DBMS থেকে, যে অল্টারনেট কি কাকে বলা হয়। মনে রাখো যে ক্যান্ডিডেট কি থাকলে একাধিক ক্যান্ডিডেট কি তো আমাদের রয়েছে, সেই একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে কোনো একটি প্রাইমারি কি যদি আমি সিলেক্ট করে নিই বা বেছে নিই তাহলে যে বাকি যে কিগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু অল্টারনেট কি। তাহলে কি বলবে কোনো টেবিলের একাধিক ক্যান্ডিডেট কি থাকলে তাদের মধ্যে যে কোনো একটি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে ওই প্রাইমারি কিটি বাদ দিলে অন্যান্য ক্যান্ডিডেট কিগুলি যেগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় অল্টারনেট কি। ক্লিয়ার। XIII প্রশ্ন তোমাদের রয়েছে যে কাউন্টিভ ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাউন্টিভ ফাংশনের কাজ ও সিনট্যাক্স। তোমাদের এই কাউন্টিভ ফাংশনটা আগের বছর কিন্তু পড়ে গেছে, তাই আমি প্রেফার করছি না, তবে কাউন্ট এবং কাউন্টিভের মধ্যে পার্থক্যটা প্রেফার করছি। তার জন্য তোমাকে কাউন্টিভ জানতেই হবে। কাজ হচ্ছে যে সেলের রেঞ্জের মধ্যে একই ডেটা সেম ডেটা কতবার আছে সেলের মধ্যে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে সাহায্য করে কাউন্টিভ। সিনট্যাক্সটা দেখো, সমান চিহ্ন কাউন্টিভ সেল রেঞ্জ কমা ডেটা। সিনট্যাক্সটা ভালো করে খেয়াল করো এবং এইভাবে কিন্তু পরীক্ষাতে করে আসবে। আচ্ছা, এর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে যে অটোফিল কি। MS এক্সেল ওয়ার্কশিটে যে পদ্ধতি কোনো ফর্মুলা ধারাবাহিকভাবে নির্দিষ্ট রো বা কলামে কপি করাকে বলা হয় অটোফিল। ঠিক আছে, সংজ্ঞাটা মুখস্থ করে নাও। আচ্ছা, XB অর্থাৎ তোমাদের MCQর শেষতম প্রশ্ন, 14তম প্রশ্ন, যে OLE অবজেক্ট ডেটা টাইপের ব্যবহার। আমি আজ থেকে তোমাদেরকে 100% কমন সাজেশন দিচ্ছি। OLE অবজেক্ট পরীক্ষায় হুবাহু কমন কপি পেস্ট আসতে চলেছে। ঠিক আছে, দাগ দিয়ে রেখে দাও যে পরীক্ষা এটা আসতে চলেছে। OLEর প্রণাম হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। OLEর প্রধান কাজ হচ্ছে যে কোনো ইমেজ বা ডকুমেন্ট, ঠিক আছে, সরাসরি টেবিলে রাখার জন্য, অর্থাৎ ডেটাবেসে তোমার ছবি বা ইমেজ স্টোর করার জন্য এই OLE অবজেক্ট ব্যবহার করা হয়। আর এর সাইজটা মনে রাখো 2 GB পর্যন্ত এর সাইজ কিন্তু হয়ে থাকে। তো এই ছিল যে তোমাদের প্রথম সেটের MCQ এবং SAQ নির্ভুল সঠিক উত্তরগুলো। তোমরা জানতে পারলে কোনগুলো সঠিক উত্তর হলো এবং কিভাবে পরীক্ষাতে অ্যান্সারগুলো করে আসবে ফাইনালে, তার একটা ছোট্ট কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা যখন বাকি সেটগুলো করব দেখবে তোমার কাছে দেখবো সহজ মনে হবে। বড় প্রশ্নগুলো এতগুলো প্র্যাকটিস করার দরকার নেই। স্পেসিফিক প্রশ্ন পরীক্ষায় আসে যেগুলো আমি সাজেশন দেবো, হুবাহু কমন পাবে। ঠিক আছে, এখন আমরা ফোকাস করব 1 থেকে 2 দিন টার্গেট BTA কমপ্লিট করার। সবাই ভালো থেকো।
আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য প্রত্যেকেই থ্যাংক ইউ।